বন্ধুরা, এলিয়ানরা কি আমাদের মানুষের ওপর নজর রাখছে? তারা কি আমাদের প্রতিটি পদক্ষেপ দেখতে পাচ্ছে? আমরা যাদের ঈশ্বর বলি তারা কি উচ্চ বুদ্ধিমত্তা ভিনগ্রহী প্রাণী? কিন্তু তারা আমাদের সাথে কেন কোনো ধরনের যোগাযোগ রাখতে চায় না? বন্ধুরা, এগুলো অনেক বড় দাবি। কোন প্রমাণের ভিত্তিতে বিজ্ঞানীরা এই ধরনের দাবি করছে? গল্পটা শুরু হয় 1950 সালে, যখন নিউ ইয়র্ক শহরে হঠাৎ রাতের অন্ধকারে মানুষের ডাস্টবিনগুলো একে একে উধাও হতে শুরু করে। বিভিন্ন এলাকার মানুষ এটি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিল। তারা পুলিশে রিপোর্ট করতে শুরু করে। আবার কিছু লোক রাতের অন্ধকারে আকাশে এক অদ্ভুত কিছু দেখেছিল। আর এই লোকগুলো নিউজ মিডিয়ায় এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে থাকে। তারা কি দেখেছিল এবং তারা কতটা ভয় পেয়েছিল। I saw this huge boomerang-shaped craft flying towards me. I just started crying. It was in the middle of the night, and I just remember waking up. I just saw this large head hovering over top of me. The Air Force has recently made public an archive of UFO reports and investigations. Is Earth really the only planet with life, or is something else out there? আর সবাই এই দুটো ঘটনাকে যুক্ত করে ফেলে। ঘটনাটি এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে লোক এটা বিশ্বাস করে ফেলে যে মনে হয় ভিনগ্রহীরাই এই ডাস্টবিনগুলো উধাও করে দিচ্ছে। আর এই ঘটনাটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে দ্য নিউ ইয়র্ক ম্যাগাজিনে একটি বিখ্যাত ছবি প্রকাশিত হয়, যেখানে রাতের অন্ধকারে ভিনগ্রহীদের দেখা যায়। তারা ডাস্টবিন কুড়িয়ে পৃথিবী থেকে পালিয়ে যাচ্ছে। আর ওই সময় আমেরিকার লস অ্যালামোসে সেই যুগের কিছু প্রতিভান বিজ্ঞানী একসাথে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন এবং যথারীতি সমগ্র মহাবিশ্বের সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলেন। আর তারপর সেই বিজ্ঞানীদের মধ্যে একজন এই হীরার মতো অঙ্কনটি দেখতে পায়, যা তৎক্ষণাৎ তার মনে এমন একটি প্রশ্ন জেগে ওঠে যে শীর্ষস্থানীয় প্রতিভানরা আগামী বহু দশক ধরে এর উত্তর খুঁজে বের করার চেষ্টা করছেন। তিনি আর কেউ নন, তিনি ছিলেন আমেরিকার ম্যানহাটন প্রকল্পের প্রধান স্থপতি, যার অধীনে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা তৈরি করা হয়েছিল। এবং নোবেল পুরস্কার বিজয়ী এনরিকো ফার্মি। আর সেই দিন তার কাছে যে সহজ প্রশ্নটি এসেছিল তা হলো, যদি আমাদের মহাবিশ্ব 13.8 বিলিয়ন বছরের পুরনো হয় এবং এখানে কোটি কোটি তারা এবং গ্রহ থাকে, তাহলে গাণিতিকভাবে এমনকি সাধারণ জ্ঞানের দিক থেকেও মহাবিশ্ব অবশ্যই আমাদের মতো জীবন্ত এবং বুদ্ধিমান জীবনে পূর্ণ হবে। এলিয়ানদের অস্তিত্ব কেবল সম্ভব নয়, বরং কমন হওয়া উচিত। এ বিষয়ে ফার্মি তার সর্বোচ্চ প্রশ্নটি করেছিলেন যে তাহলে এই সব এলিয়ানরা কোথায়? আমরা তাদের দেখতে পাচ্ছি না কেন? এটা আসলে খুব দারুণ একটা প্রশ্ন ছিল, কারণ একটু ভেবে দেখুন, আমরা জীবনকে বিশেষ মনে করি, আমরা নিজেদেরকে বিশেষ মনে করি, কিন্তু যে উপাদানগুলি দিয়ে আমরা তৈরি সেগুলো কি মহাবিশ্বে বিশেষ নাকি বিরল? হ্যাঁ, আমি জানি আপনারা হয়তো এটা বলবেন, কিন্তু পৃথিবী সূর্য থেকে নিখুঁত দূরত্বে অবস্থিত, যাকে গোল্ডেন লক জোন বলে, যা জীবনের জন্মের জন্য প্রয়োজন। তাহলে এটা কি বিশেষ নয়? তাহলে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ এবং অন্যান্য মিশনের বিশেষত্বটা কি? এর থেকে আমরা জানতে পারি যে প্রতি 5টি তারার মধ্যে অন্তত একটি গোল্ডেন লক জোনের মধ্যে আমাদের পৃথিবীর মতো একটি গ্রহ রয়েছে, যার মধ্যে জীবন বেঁচে থাকার একটি সম্ভাবনা আছে। এবার এই বিষয়টি ভাবুন, আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। আমাদের মহাবিশ্ব কমপক্ষে 13.8 বিলিয়ন বছর পুরনো। আমাদের গ্যালাক্সিতে 40 বিলিয়ন অর্থাৎ 400 কোটি তারা আছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে, যার অর্থ যদি আমরা গুণ করি 2 ট্রিলিয়ন ইন্টু 40 বিলিয়ন, তবে আমরা পাবো 86 ট্রিলিয়ন, মানে 8-এর পরে 22টি শূন্য হবে। এখন যদি আমরা টাইম ডিভিশনকে অ্যাড করি, যা 13.8 বিলিয়ন বছর, এত সময় ধরে ব্রহ্মাণ্ড এখানে রয়েছে, তাহলে এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন হলো, এতগুলো তারা দীর্ঘ সময় ধরে কিভাবে অস্তিত্ব আছে এমন একটি মহাবিশ্বে যেখানে আমাদের মতো জীবনের উপাদানগুলি খুবই সাধারণ? তাহলে আমরা কি এতটাই স্পেশাল যে আমরা একমাত্র বুদ্ধিমান প্রাণী? এবার এটা ভাবুন, এটা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। আমাদের পৃথিবী মাত্র 4.5 বিলিয়ন বছর পুরনো। 3.7 বিলিয়ন বছর আগে জড় পদার্থ থেকে পৃথিবীতে প্রথম জীবন্ত কোষ তৈরি হয়েছিল। এই প্রক্রিয়াকে, যাকে আমরা এবায়োজেনেসিস বলি, প্রথম গঠিত হয়েছিল 39 কোটি বছর আগে। প্রাণীরা জল থেকে বেরিয়ে এসে স্থলে হাঁটতে শুরু করে। আমাদের কাছে ডাইনোসররা খুব প্রাচীন প্রাণী বলে মনে হয়, কিন্তু তাদের বয়স মাত্র 250 মিলিয়ন বছর এবং তারা 65 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যায়।
আমরা মানুষ মাত্র 3 লক্ষ বছর আগে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। প্রায় 10 থেকে 12,000 বছর আগে আমরা কৃষিকাজ শুরু করেছিলাম। 200 বছর আগে আমরা প্রথম কম্পিউটার এবং ইঞ্জিন তৈরি করেছিলাম। আজ আমরা বৃহস্পতির চাঁদ, ইউরোপায় আমরা রোবট পাঠিয়ে তার গভীর সমুদ্রে 15 কিলোমিটার পুরো বরফ স্তর ভেদ করে ভিনগ্রহী জীবনের সন্ধান করছি। কিন্তু এখানে মূল কথা হলো বুদ্ধিমান জীবনে বুদ্ধিমত্তা জানা নেই। অগ্রগতি দ্রুত গতিতে ঘটছে এবং ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত 100 বছরে আমরা এমন অগ্রগতি অর্জন করেছি যা গত 1000 বছরে অর্জিত হয়নি, এবং গত 200 বছরে আমরা যা কিছু অর্জন করেছি যা গত 5000 বছরেও অর্জন করা সম্ভব হয়নি। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মাত্র 3.7 বিলিয়ন বছর আগে, কারণ পৃথিবী নিজেই 4.5 বিলিয়ন বছরের পুরনো আর মহাবিশ্ব 13.8 বিলিয়ন বছরের পুরনো। এখন ধরুন প্রতি 5টি গ্রহের মধ্যে একটি গোলক জোনে অবস্থিত। জীবনের উপাদানগুলি অত্যন্ত সাধারণ এবং মহাবিশ্বে কোটি কোটি গ্রহ এবং তারা উপস্থিত রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি পৃথিবীর মতো অন্য কোনো গ্রহে জীবন আমাদের চেয়ে একটু বেশি পুরনো, তাহলে ধরা যাক এটি 30 কোটি বছরের বেশি পুরনো ছিল না, কারণ পৃথিবীতে প্রায় 30 কোটি বছর আগে প্রথম জীবন্ত প্রাণী জল থেকে বেরিয়ে আসে এবং আমাদের মতো একটি সুপার বুদ্ধিমান হয়ে ওঠে। মাত্র 200 বছরের প্রযুক্তিগত অগ্রগতিতে আমরা কোথায় পৌঁছেছি? 30 কোটি বছর পর আমরা কোথায় থাকবো একবার ভাবুন তো। আমরা যেখানে থাকবো, কেন এমন হতে পারে না যে অগণিত এবং সীমাহীন সম্ভাবনায় পরিপূর্ণ এই মহাবিশ্বের অন্য কোনো প্রাণী ইতিমধ্যেই সেই স্তরে পৌঁছে গেছে? তারা আমাদের থেকে 30 কোটি বছর অ্যাডভান্স হয়ে গেছে। আমরা কল্পনা করতে পারি না যে সেই প্রাণীটি কেমন হবে। আমাদের বুদ্ধিমত্তা এবং তাদের বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য যেমন মাকড়সা এবং মানুষের বুদ্ধিমত্তার পার্থক্যের থেকে 1000 গুণ বেশি। যদি তাই হয়, তাহলে কেন আমরা এই মহাবিশ্বে এত প্রভাবশালী এলিয়েনদের অস্তিত্ব দেখতে পাই না? আচ্ছা, এখন একটা মজার বিষয় হলো, যদি আমরা ধর্মীয় বইগুলো দেখি তাহলে অনেক ধর্মের বইয়েই, যেমন ভগবদ্গীতা, বাইবেল এবং কোরআনের মতো ধর্মীয় বইয়ে এটি নির্দেশিত হয়েছে যে আমাদের চেয়ে শক্তিশালী কেউ, যাকে আমরা ভগবান বলি বা আল্লাহ বলি, তারা আমাদের উপর নজর রাখছে। আমাদের পরীক্ষা করার জন্য তারা আমাদের পৃথিবীতে পাঠিয়েছে। আমরা যাদের ঈশ্বর বলি তারা কি সেই একই উন্নত এলিয়েন যারা আমাদের জগতের উপর নজর রাখছে? কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করতে চায় না কেন? এখন অবশ্যই যদি সেই সভ্যতা আমাদের চেয়ে 10 কোটি বছরেরও বেশি এগিয়ে থাকে এবং নিজেকে লুকিয়ে রাখতে চায়, তাহলে অবশ্যই আমাদের মতো ক্ষুদ্র প্রাণীর কাছ থেকে তাদের নিজেদেরকে লুকিয়ে রাখা তাদের জন্য সহজ হবে। আবার কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে জীবন যা আমরা মহাবিশ্ব জুড়ে খোঁজার চেষ্টা করছি, তাহলে কি সেটা এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেই সৃষ্টি হয়? আজ আমাদের কাছে হাইড্রোজেন বোমা আছে, যা হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণের চেয়ে 2000 থেকে 3500 গুণ বেশি শক্তিশালী। আমাদের কাছে রাসায়নিক অস্ত্র, জৈবিক অস্ত্র আছে যা বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি করতে পারে। অন্যদিকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোয়ান্টাম কম্পিউটারের হুমকির মুখোমুখি, আর এগুলো পুরো মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। তাহলে প্রতিটি বুদ্ধিমান প্রাণী কি এই রোগটি নিয়ে জন্মগ্রহণ করে? আমাদের নিজস্ব আধুনিকতার দ্বারা আমাদের নিজস্ব সভ্যতার ধ্বংসের কারণ হয়ে উঠছি। তবুও আমরা কেবল সরাসরি মানব বিবর্তনের কথা বলছি। তাহলে সম্ভবত আমাদের জন্মদানকারী প্রকৃতিও একটি সময়ের পর ইন্টেলিজেন্ট লাইফের ধ্বংসের কারণ হবে। আজ আধুনিকতার কারণে পৃথিবীর তাপমাত্রা প্রতি 10 বছরে 0.11 ডিগ্রি ফারেনহাইট করে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আমাদের উত্তর ও দক্ষিণ মেরু বরফ গলে যাচ্ছে, দ্বীপপুঞ্জগুলি ডুবে যাচ্ছে, এমনকি জাকার্তা, ব্যাংকক, টোকিওর মতো অনেক শহরেও এটি দেখা যাচ্ছে। আবহাওয়া ওঠানামা করছে, যার ফলে কোথাও প্রচুর বৃষ্টি হচ্ছে, এর ফলে কোথাও বন্যা দেখা দিচ্ছে, আবার কোথাও খরা। তাহলে প্রকৃতির ক্রোধ কি বুদ্ধিমান জীবনের জন্য একটি বড় ধ্বংসের কারণ হতে পারে? তারপর ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরি বিস্ফোরণের আশঙ্কা থাকছে। গ্রহাণুর আঘাত অথবা গামা বিস্ফোরণের আশঙ্কা। বন্ধুরা, যদি শুধু একটা গামা বাস্ট ভুল করেও পৃথিবীতে পড়ে, তাহলে পৃথিবী সম্পূর্ণরূপে ছাই হয়ে যাবে। বন্ধুরা, তাহলে কি হাজার হাজার বছর পরে আমাদের এই উন্নত সভ্যতার মানুষকে কি এর মোকাবিলা করতে হবে? আর এগুলো যদি সত্যি হয়, তাহলে কি কোনো একদিন আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে? আর যদি এটা সত্যি হয়, তাহলে আমাদের এই উন্নত সভ্যতাকে চিরতরে থামিয়ে দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।